বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে বরিশালে গত রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। বন্ধ অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল। আর অন্যদিকে নোয়াখালীতে বৈরী আবহাওয়ায় হাতিয়ার সাথে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। জোয়ারের পানিতে প্লাবিত বেশ কিছু নির্মাঞ্চল। আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানতে বরিশাল নদী বন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান এবং নোয়াখালীর মাইজদি থেকে যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ। তবে শুরুতেই চলে যেতে চাই বরিশালে, সেখানে আছেন অমিত হাসান। অমিত, আপনার মাধ্যমে জানতে চাই, আমি তো দেখতে পাচ্ছি আপনি এই মুহূর্তে নৌঘাটেই আছেন। তো যেই সমস্ত নৌ চলাচল অভ্যন্তরীণ রুটে বন্ধ আছে, সেই সমস্ত যাত্রীরা কিভাবে তাদের গন্তব্যস্থানে পৌঁছাচ্ছে এবং কতক্ষণ নাগাদ আসলে এই নৌ চলাচল বন্ধ থাকতে পারে বলে কর্তৃপক্ষ জানাচ্ছে? কি তথ্য আছে আপনার কাছে? অনেক একটু জানিয়ে রাখি, লঘুচাপ সৃষ্টির ফলে বরিশালে কিন্তু গতকাল রাত থেকেই আমরা বৃষ্টিপাত লক্ষ্য করেছি এবং আজ সকাল থেকেই ভোর ৫টার সময় থেকে যে প্রথম লঞ্চ চলাচল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারপর থেকেই কিন্তু এখন লঞ্চ চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের এই অঞ্চল থেকে কিংবা এই নদীবন্দর থেকে বরিশালের বেশ কয়েকটি রুটে, বিশেষ করে ৯টি রুটে লঞ্চ চলাচল করে প্রতিদিন। সেখান থেকে কিন্তু আজকে চলাচল বন্ধ থাকায় কিছুটা ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে অন্য মাধ্যমেও যেহেতু গন্তব্যে বরিশাল থেকে যাওয়া যায়, সে কারণে খুব একটা ভোগান্তিতে না পড়লেও কিছু কিছু যাত্রীরা, বিশেষ করে ভোলা রুটের যারা যাত্রী রয়েছে, ভোলা, মুলাদি, হিজলা, এইসব জায়গার যারা যাত্রী রয়েছে তারা কিছুটা ভোগান্তিতে পড়েছেন এবং লঞ্চঘাটে এসে তারা কিন্তু অনেকেই দেখেছি আমরা আসলে ফেরত চলে যাচ্ছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে গতকাল থেকে আজ পর্যন্ত গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিসের তথ্য মতে ৩৯.৯ মিলিমিটার এবং এই সময় বাতাসের গতিবেগ ছিল প্রায় ১৫ নটিক্যাল মাইল। এবং বিআইডব্লিউটি কর্মকর্তারা বলছেন যে বৈরী আবহাওয়ার কারণে আসলে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে নদীবন্দর সমূহকে এবং সে কারণেই কিন্তু এখান থেকে যে লঞ্চ চলাচলগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে এবং পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত এই লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে বন্দর কর্মকর্তা জানিয়েছেন। এবং ঢাকা রুটের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে সকালে বরিশালে এসে পৌঁছেছে এবং সেগুলো চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তো বিকেলের পর সেটার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে যে আজকে ছেড়ে যাবে কিনা। অন্যদিকে বরিশালের যে ১২টি নদী রয়েছে তার মধ্যে ৬টি নদীর পানি বিপদসীমার উপর থেকে প্রবাহিত হচ্ছে এবং বেশ কয়েকটি নদীর পানিই কিন্তু বেড়েছে। সেক্ষেত্রে উপকূলীয় অঞ্চলের যে মানুষ রয়েছে তারা কিছুটা দুশ্চিন্তায় রয়েছে, কারণ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বেড়িবাঁধ নষ্ট হয়ে গেছে। সেসব জায়গায় আসলে লোকালয়ে পানি ঢুকে গেলে আসলে তাদের জন্য কিছুটা ক্ষতির সম্মুখীনের সম্ভাবনা রয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর বলছেন যে আজকে বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক এই বৈরী আবহাওয়ায় নিশ্চয়ই আপনি নিজের যত্ন নেবেন অমিত। এবার একটু চলে যেতে চাই নোয়াখালীতে, সেখানে আছেন নাসিম শুভ। শুভ, আপনার মাধ্যমে জানতে চাই যে নোয়াখালীতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার একটা সংখ্যা দেখা দিয়েছে জোয়ারের পানি, তার এতে করে এলাকাবাসী আতঙ্ক, এমন একটা তথ্য আমাদের কাছে আছে। আপনার মাধ্যমে জানতে চাই যে আমি যখন দেখতে পাচ্ছি প্রায় ভারী বর্ষণই হচ্ছে আপনার সেখানে, তো আবহাওয়া পূর্বাভাস কি বলছে? ঠিক কতক্ষণ এবং কতদিন যাবত এই ধরনের বৈরিতা থাকতে পারে, কি তথ্য আছে? গতকাল সকালে কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্ট যে লঘুচাপ সেটি সুস্পষ্ট লঘুচাপের রূপ নিয়েছে এবং তারপর থেকে নোয়াখালীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গতকাল রাত ভরও কিন্তু নোয়াখালীতে বৃষ্টি হয়েছিল এবং সবশেষ আজ সকাল ৯টায় আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে গত ২৪ ঘন্টায় নোয়াখালীতে ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তো গতকাল রাত ভর যে বৃষ্টি হয়েছে এবং গতকাল মেঘনা নদী এবং যে বঙ্গোপসাগর সেটিও যথেষ্ট উত্তাল ছিল, যার কারণে কিন্তু গতকাল সকাল ৯টা থেকেই নোয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রয়েছে হাতিয়ার সাথে সারা দেশেরই কিন্তু নৌ যোগাযোগ বন্ধ রয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু বলা যায় হাতিয়ার সাথে আসলে একমাত্র যোগাযোগ ব্যবস্থা যেহেতু নৌ যোগাযোগ, যার কারণে কিন্তু তারা অন্য কোনো উপায়ে দেশের কোথাও যাওয়া কিংবা আসার কোনো ব্যবস্থা নেই। তো আজও কিন্তু হাতিয়ার সাথে সারা দেশের নৌ চলাচল বন্ধ রয়েছে এবং গতকাল দুপুরের পরে কিন্তু মেঘনা নদী এবং বঙ্গোপসাগরের যে জোয়ার সেটির উচ্চতা অন্য স্বাভাবিক সময় থেকে ৪ থেকে ৫ ফুট অধিক উচ্চতায় জোয়ার হয়েছে, যার কারণে কিন্তু হাতিয়ার নিঝুম দ্বীপ সহ বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, লোকালয়ে পানি ঢুকে পড়েছে এবং অনেকের ঘর বাড়িতেও পানি ঢুকে পড়েছে। অনেকে আশ্রয় নিতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তো আজ সকাল থেকেও কিন্তু নোয়াখালীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু নোয়াখালীর বিভিন্ন যে উপজেলাগুলো রয়েছে সেগুলোতে কোথাও কোথাও জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে। তো সব মিলিয়ে আমি কথা বলেছি নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন খন্দকার ইশতিয়াক আহমেদ, তার সাথে তিনি জানিয়েছেন বঙ্গোপসাগরে সৃষ্ট যে লঘুচাপের কারণে কিন্তু আবহাওয়া বার্তায় যেটি বলছে যে আরো ২ থেকে ৩ দিন এই ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সেজন্য কিন্তু যদি কাউকে আশ্রয় কেন্দ্রে নেওয়া প্রয়োজন হয় তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য কিন্তু
তিনি প্রয়োজনীয় ব্যবস্থা রেখেছেন। এছাড়া তিনি কিন্তু পানি উন্নয়ন বোর্ডকে যে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো রয়েছে সেগুলোর দিকেও নজরদারি রাখার জন্য কিন্তু নির্দেশনা দিয়েছেন। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে এখন অবধি আমার কাছে আবহাওয়ার সবশেষ। নাসিম, নিশ্চয়ই আপনি একটা নিরাপদ আশ্রয়ে যাবেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বরিশাল এবং নোয়াখালী থেকে দুজন, এবং আমাদের সহকর্মী জানাচ্ছিলেন সেখানকার আবহাওয়ার যে লঘুচাপের কারণে বঙ্গোপসাগর সৃষ্টি হওয়া দুর্ভোগ, সে দুর্ভোগের সবশেষ পরিস্থিতি। এবার একটু রাজধানীর পরিস্থিতি জানতে চাই। রাজধানীতেও কিন্তু গতকালকে রাত্রে থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই লঘুচাপের প্রভাব পড়েছে। তো সেই বিষয়ে আমাদের সঙ্গে জানানোর জন্য আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাঝার ইমন। আর এই যে গতকালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে এবং এই গতকালকে বৃষ্টির কারণে কিন্তু বেশ কয়েকটা জায়গায় দেখা যায় ভাড়া বেশি, জলাবদ্ধতা এবং বেশ কিছু বিষয় থাকে। যাই হোক, আমরা একটু চলে যেতে চাই সহকর্মী মাঝার ইমনের কাছে। তিনি আছেন এই মুহূর্তে রাজধানীর ওয়ারি এলাকায়। মাঝার, আপনার মাধ্যমে জানতে চাই যে বৃষ্টিতে সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কিনা, আর বৃষ্টির মধ্যে দেখা যায় যে যারা অফিস মুখে মানুষ তাদের বেশ ভোগান্তি হয়, তাদের কথাই আপনার থেকে জানতে চাই। রাজধানীতে সকালবেলা থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেটি কিন্তু এখনো বিরতিহীনভাবে চলছে, কখনো একটু বেশি এবং কখনো এই বৃষ্টির যে মাত্রা সেটি কিছুটা কমছে, তবে বৃষ্টিপাত কিন্তু এখনো বন্ধ হয়নি। আমরা দেখেছি যে সকাল 7টা নাগাদ এই বৃষ্টিপাত শুরু হয় এবং এখনো কিন্তু বিরতিহীনভাবে চলছে। এবং যেটি বলছিলাম যে পুরো রাজধানীর কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে, আবার এই বৃষ্টির মাত্রাটা কোথাও বেশি কোথাও কম। এবং আমি যদি রাজধানীর চিত্র এখন দেখাতে চাই, আমি এই মুহূর্তে যে ওয়ারি এলাকায় রয়েছি, এখানেও কিন্তু একই অবস্থা দেখা যাচ্ছে। এখানে নগর জীবন কিছুটা ভোগান্তির মধ্যেই পড়েছে। বিশেষ করে সকালবেলা যখন কর্মস্থলগামী মানুষের যখন ভিড় ছিল তখন এই তীব্রতা ভোগান্তির বেশি ছিল এবং আমরা দেখেছি অনেকেই যানজটের মধ্যে পড়েছেন বৃষ্টির প্রভাবে, এবং অনেকেই আবার যারা একটু কাছাকাছি কর্মজীবী মানুষ রয়েছেন, পায়ে হেঁটে যান, তারাও কিন্তু রিকশার জন্য এবং গণপরিবহনের জন্য অপেক্ষা করছিল দীর্ঘ সময় ধরে, যেহেতু যানজটের যে ভোগান্তি সেটিও ছিল। এবং আমরা অনেক নগরবাসীর সাথে কথা বলেছি। বৃষ্টির কারণে নগরবাসীর যেই অভিযোগটি সবসময় দেখা যায়, বিশেষ করে ভাড়া বৃদ্ধি যে অভিযোগ সেটিও কিন্তু ছিল। এবং এখন যেটি দেখছি যে যেটি বলছিলাম, অফিসগামী মানুষের যখন ভিড় ব্যস্ততা ছিল তখন সড়কেও চাপ ছিল, কিন্তু এখন যেহেতু সকাল 10টা অতিক্রম করেছে, অর্থাৎ কর্মস্থলগামী মানুষ যারা রয়েছেন অধিকাংশ মানুষই কিন্তু তাদের কর্মস্থলে প্রবেশ করেছেন, সেই কারণে নগরের সড়কে যেই চাপ সেটি কিছুটা কমলো। বৃষ্টিপাতের কারণে যেই থেমে থেমে গাড়ি চলা, অর্থাৎ কোথাও খানাখন্দ রয়েছে, সেই কারণে সড়কের যেই চাপ সেটি কিন্তু এখনও রয়েছে। এবং মানুষের যে ভোগান্তির কথা যেটি বলছিলাম, যেহেতু আজকে শেষ কর্মদিবস সাপ্তাহিক বৃহস্পতিবার এবং পরবর্তীতে কিন্তু ঈদুল আজহার ছুটির একটি বিষয় রয়েছে, সেই কারণে শেষ কর্মদিবসের যে ব্যস্ততা, সেই ব্যস্ততায় কিন্তু মানুষের যেই কর্মস্থলগামী যেই চিত্র সেটি সকালবেলায় বৃষ্টির কারণে বাধায় পড়ে। এবং সার্বিক যে চিত্র যেটি বলছিলাম, আবহাওয়া অধিদপ্তরে যেটি বলছে যে সাগরে লঘুচাপের সৃষ্টির কারণে এই বৃষ্টিপাত হচ্ছে, এবং যে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে আরও 2-1 দিন এই বৃষ্টিপাত হতে পারে। আর রাজধানীবাসী যেটি বলছেন যে বিরতিহীনভাবে এই বৃষ্টিপাতের ফলে সকালবেলা থেকেই তারা ভোগান্তিতে পড়েছে। আমরা স্কুলগামী শিক্ষার্থীদেরকেও দেখেছি। সব মিলে সকালবেলার এই বিরতিহীন বৃষ্টির প্রভাবে রাজধানীবাসী কিছুটা ভোগান্তিতে পড়েছে, তবে অনেকের মধ্যে স্বস্তিও প্রকাশ করেছে, যেহেতু একটি তাপমাত্রা বৃদ্ধির ফলে অনেকে কিন্তু গরমের কারণে অসহ্য যন্ত্রণায় ছিল। সব মিলিয়ে ভোগান্তির বৃষ্টি অনেকটা স্বস্তির বার্তাও দিচ্ছে, এবং যেহেতু বিরতিহীনভাবে চলছে সেই ক্ষেত্রে কিছুটা ভোগান্তিরও সৃষ্টি হচ্ছে। রাজধানীতে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি, আর সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী মাঝার ইমন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে। এছাড়া হাতিয়ার সঙ্গে সারা দেশের আর বরিশালে অভ্যন্তরীণ রুটের বন্ধ রয়েছে নৌ চলাচল। এরই মধ্যে জোয়ারের পানিতে প্লাবিত নিঝুম দ্বীপ সহ হাতিয়ার বেশ কিছু নির্মাঞ্চল। এছাড়া অরক্ষিত বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে উপকূলের মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল নদীবন্দর থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান ও নোয়াখালী মাইজদি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। প্রথমে চলে যাব বরিশালে অমিতের কাছে। অমিত, আপনি জানাবেন বঙ্গোপসাগরে লঘুচাপের বিষয়ে আবহাওয়া অফিস কি বলছে, এছাড়া কখন থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে? এনি একটু জানি রাখি, গতকালকে রাত থেকেই বরিশালের বিভিন্ন জায়গায় কিন্তু কখনো মাঝারি কখনো গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে, এবং আজকে সকাল 5টা থেকে কিন্তু বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের যে নৌ চলাচল সেগুলো পুরোপুরি বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটি, এবং নদীবন্দরকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এ সময়। এবং একটু জানিয়ে রাখি যে আবহাওয়া অফিস বলেছে যে গত 24 ঘন্টায় সকাল 9টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 39.9 মিলিমিটার, এবং এ সময় বাতাসের গতিবেগ ছিল প্রায় 15 কিলোমিটার বেগে। এবং আরেকটু জানিয়ে রাখি যে আবহাওয়া অফিস বলছে যে
এই বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় আসলে নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী বেশ কয়েকদিন কিন্তু এই বৃষ্টির হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে তারা জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে পানি উন্নয়ন বোর্ড বলছে যে বিভিন্ন নদীর পানি কিছুটা বেড়েছে স্বাভাবিক সময়ের তুলনায়, এবং এই যে অভ্যন্তরীণ রুটের নৌ চলাচল বন্ধ হয়েছে এ কারণে কিন্তু যারা যাত্রী রয়েছেন তারা সকাল থেকেই নদী বন্দরে অপেক্ষা করছেন এবং নৌ চলাচল না করায় তারা কিন্তু কিছুটা বিবেকে পড়েছেন। বিশেষ করে ভোলা রুটের যে যাত্রী রয়েছেন, মেহেন্দিগঞ্জ রুটের যাত্রী রয়েছেন, তারা কিছুটা বিপাকে পড়েছেন এবং তারা কিন্তু নদী বন্দরে এখনও অপেক্ষা করছেন। আমরা যদি একটু দেখাই যে নদী বন্দরে এখনও কিন্তু তাদের অবস্থান রয়েছে এবং ঢাকা রুটের যে লঞ্চগুলো রয়েছে সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত হবে বিকেলের পর। আসলে আবহাওয়া খারাপ থাকলে তারা লঞ্চ চলাচল বন্ধ করে দিতে পারে এমনটা কথা বলছেন, তবে আবহাওয়া স্বাভাবিক থাকলে লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে তারা জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের আশপাশের যে নদীগুলো রয়েছে সেগুলোর পানি কিছুটা বেড়েছে এবং বৃষ্টি কিন্তু সেই সকাল থেকেই পড়ছে এবং 5টার সময় যে প্রথম যে লঞ্চটি ছেড়ে যাওয়ার কথা বরিশাল থেকে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিআইডব্লিউটি কর্তৃপক্ষ বলছে যে যতক্ষণ পর্যন্ত পরবর্তী নির্দেশনা না হবে ততক্ষণ পর্যন্ত বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো বন্ধ বন্ধ থাকবে। এবং আরেকটু জানিয়ে রাখি যে বৃষ্টির যে বরিশালে কিন্তু মাঝারি আকারের যে বৃষ্টিপাত সেটি অব্যাহত রয়েছে, তবে আবহাওয়া অফিস বলছেন যে বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী এবং কোথাও কোথাও মাঝারি আকারের বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে এই লঘুচাপের প্রভাবে। বরিশাল থেকে আবহাওয়ার এই ছিল আমার কাছে সর্বশেষ। এনি এবার চলে যাব নোয়াখালীতে নাসিমের কাছে। নাসিম, নোয়াখালীর আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন, এছাড়া কোন কোন অঞ্চল প্লাবিত হয়েছে বিস্তারিত জানাবেন। গতকাল রাত ভরে কিন্তু নোয়াখালীতে থেমে থেমে বৃষ্টি হয়েছে এবং এখনো কিন্তু বৃষ্টি চলছে। আর গতকাল সকাল থেকেই কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্ট যে লঘুচাপ, সেই লঘুচাপের ফলশ্রুতিতে বঙ্গোপসাগর এবং মেঘনা নদী উত্তাল ছিল, যার ফলে কিন্তু গতকাল সকাল থেকেই নোয়াখালীর বিচ্ছিন্ন যে দুই উপজেলা রয়েছে হাতিয়ার সাথে সারা দেশেরই নৌ যোগাযোগ বন্ধ ছিল দিনভর এবং আজ সকাল থেকেও কিন্তু সেটি বন্ধ আছে। যার ফলশ্রুতিতে হাতিয়ার সাথে যেহেতু আসলে একমাত্র উপায় নৌ যোগাযোগ, সেজন্য কিন্তু সারা দেশের সাথেই কার্যত যোগাযোগ বন্ধ রয়েছে বলে বলা যায়। আজ সকাল থেকেও কিন্তু বৃষ্টি হচ্ছে এবং আজ সকাল 9টায় আবহাওয়া অফিস থেকে আমরা জানতে পেরেছি গত 24 ঘন্টায় নোয়াখালীতে 67 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তো আজ সকাল থেকেও কিন্তু থেমে থেমে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে কিন্তু নোয়াখালীর যেই সংলগ্ন যে বঙ্গোপসাগর এবং মেঘনা সেটিও আজও উত্তাল রয়েছে এবং জোয়ারের পানিও কিন্তু স্বাভাবিকের থেকে 5 থেকে 7 ফুট অধিক উচ্চতায় প্লাবিত হচ্ছে, যার কারণে কিন্তু লোকালয়ে গতকাল দুপুরের পর থেকেই পানি প্রবেশ করেছে এবং নোয়াখালীর যেই হাতিয়ার নিঝুম দ্বীপ সহ বেশ কিছু লোকালয়ে কিন্তু পানিতে ডুবে গেছে। গতকাল রাত ভরও কিন্তু সেই সব এলাকা পানির নিচে ছিল এবং এখন পর্যন্ত কিন্তু আমরা পানি নামার কোনো খবর পাইনি। তো আজ সকাল থেকেও যেহেতু নৌ চলাচল বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু নোয়াখালী কিংবা দেশের কোথাও থেকে হাতিয়াতে যেমন কেউ যেতে পারছেন না, পাশাপাশি হাতিয়া থেকেও জরুরি প্রয়োজনে সেই উপকূলের যে 7 লাখের মতো বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু দেশে কোথাও যাওয়ার সুযোগ নেই। তো সব মিলিয়ে আমার সাথে কথা হয়েছে নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন খন্দকার ইশতিয়াক আহমেদ, তার সাথে তিনি জানিয়েছেন যে লঘুচাপ এর কারণে কিন্তু নোয়াখালীর যে বেড়িবাঁধ গুলো রয়েছে সেই সকল বেড়িবাঁধের যে সকল দুর্বল পয়েন্ট গুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা এবং সতর্ক নজরদারির জন্য কিন্তু তিনি ইতোমধ্যেই পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দিয়েছেন। এছাড়া যদি এটি কোনো ঘূর্ণিঝড়ের রূপ নেয় সেজন্য যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় সেজন্য কিন্তু আগে থেকে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানিয়েছেন এবং যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে 400-র বেশি আশ্রয় কেন্দ্র সেগুলো প্রস্তুত রাখার জন্য কিন্তু তিনি নির্দেশনা দিয়েছেন। তো আজ সকাল থেকে বৃষ্টিপাতের কারণে কিন্তু নোয়াখালীর শুধু হাতিয়ায় নয় উপকূলীয় যে অন্য 3টি উপজেলা রয়েছে সেগুলোতেও নদীর তীরবর্তী যে সকল মানুষ রয়েছে তারা অনেকটা কর্মহীন অবস্থায় আছে। জেলেরা যারা রয়েছে, যারা মাঝ নদীতে এবং সাগরে মাছ ধরতে গিয়েছে তাদের অনেকেই কিন্তু আবহাওয়া সতর্ক সংকেত পাওয়ার পরপরই তারা নদীর তীরে ফিরতে শুরু করেছে এবং কিছু কিছু জেলে কিন্তু নদীর কাছাকাছি স্থানে মাছ ধরার খবর আমরা পেয়েছি। পাশাপাশি যেই উপকূলের বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু অনেকটা আতঙ্কে আছেন। তারা বলছেন সাধারণত বছরের জুলাই এবং আগস্ট মাসে কিন্তু ঘূর্ণিঝড়ের যে আঘাত এবং নদীর জোয়ারের পানি যেটি লোকালয়ে প্রবেশ করে, কিন্তু এবছর সেটি মে মাসে প্রবেশ করেছে, যার কারণে কিন্তু তাদের মধ্যেও কিন্তু একটি আশঙ্কা এবং আতঙ্ক বিরাজ করছে। তারা বলছেন এবারের এই যে আবহাওয়া পরিস্থিতি সেটি অন্য সময় থেকে ব্যতিক্রম হওয়ার কারণে কিন্তু তারা ভয় পাচ্ছেন এবং তারা অনেকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য যেই সার্বিক প্রস্তুতি সেটিও নিচ্ছেন। এদিকে আমার সাথে কথা হচ্ছে নোয়াখালীর রেড ক্রিসেন্টের
যারা স্বেচ্ছাসেবী রয়েছে তাদের সাথে, তারা বলেছেন ঘূর্ণিঝড়ে যদি এই লঘুচাপটি রূপ নেয় সেজন্য যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়, তারা মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে আবহাওয়ার আমার কাছে এখন অব্দি সবশেষ। বঙ্গোপসাগরের লঘুচাপ ও আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে ভোলার মেঘনার পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান ও সাতক্ষীরার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। প্রথমে চলে যাব ভোলায় ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, আপনি জানাবেন ভোলায় আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, এছাড়া প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? বৈরী আবহাওয়ার কারণে কিন্তু গতকাল রাত থেকে শুধু নয়, এছাড়াও কিন্তু নদীর পাড়গুলোতে বাতাসের গতিবেগ কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও যে ভোলার যে মেঘনা নদীর পানি কিন্তু বিপদ সীমার প্রায় 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার খবর কিন্তু আমরা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পেয়েছি। এছাড়াও আপনাকে যদি জানিয়ে রাখি, ভোলার চতুর্মুদিনে কিন্তু প্রায় বেশ কিছু এলাকার বেড়িবাঁধ কিন্তু এখনো অরক্ষিত রয়েছে এবং সেখানে সুইচ গেট নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু এই নদীর পানি যখনই বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু ওই রিং বেরি কিন্তু ছুটে যাওয়ার প্রবণতা কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু শুরু হয়েছে। এতে করে ওই এলাকার মানুষ কিন্তু একরকম আতঙ্ক রয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও আপনাকে আরেকটা বিষয় জানি, ভোলার মনপুরায় কিন্তু এখনো পানি উন্নয়ন বোর্ডের কাজ চলমান রয়েছে, সেখানেও কিন্তু এখনো অরক্ষিত বরিবাঁধ রয়েছে। এখন আমি রয়েছে ভোলা সদর উপজেলার শিবপুর ভোলারখাল এলাকায়। এখানেও কিন্তু নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে জোয়ারের তীব্রতার কারণে বাঁশঘাট এবং নদীর পাড়গুলো কিন্তু ভেঙে যাচ্ছে। এই আমার পাশেই প্রায় 10 দিন প্রায় কিছু কাছাকাছি কিন্তু বেড়িবাঁধ শহররক্ষা বাঁধ রয়েছে। এই তীরেও এই যেই নদীর পানি বৃদ্ধি পেয়েছে, এর কারণে যেই বাঁধ যদি ছুটে যায় তাহলে কিন্তু ভোলার যে মেইন শহর কিন্তু প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু দ্বীপ জেলা ভোলার যে উপকূল জুড়ে কিন্তু আতঙ্ক বিরাজ করছে, কেননা যখনই ঝড় জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় আসে তখনই কিন্তু দ্বীপ জেলা ভোলায় কোনো না কোনো ক্ষত চিহ্ন রেখে যায়। বিশেষ করে ভোলার যে দ্বীপ চরগুলো রয়েছে, চরপোষণের কুকরিমুখী, ঢালচর, পাটিনা এবং ভোলার মাঝের চর, এই চরগুলোতে কিন্তু মানুষগুলো কিন্তু গবাদি পশু এবং মানুষজন কিন্তু একরকম আতঙ্ক রয়েছে, কেননা এই চরগুলোতে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র বা সাইক্লোন সেন্টার নাই। এই কারণে কিন্তু এখানে মানুষ আতঙ্ক। তবে ঘূর্ণিঝড় কিংবা ঝড় আসছে এই খবরে কিন্তু ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করার কথা কিন্তু জেলা প্রশাসক জানিয়েছে। ইতিমধ্যে প্রায় 13,800 সিপিপি এবং 2,000 রেড ক্রিসেন্ট সদস্য প্রস্তুত রয়েছে। 92টি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং ভোলা জেলায় বিপুল সংখ্যক সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখার খবরও কিন্তু তিনি জানিয়েছে। সবশেষে বলা হয়েছে দ্বীপ জেলা ভোলায় সকাল থেকেই কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করছে। নদীর পাড়গুলোতে বাতাসের গতিবেগ বৃদ্ধি পাচ্ছে, নদীর পানিও কিন্তু। ভোলার পরে এখন একটু যেতে চাই সাতক্ষীরায়, সেখানে আছেন সহকর্মী আহসান রাজীব। আপনি জানাবেন সাতক্ষীরায় এখনো কি পরিমাণ অরক্ষিত বেড়িবাঁধ রয়েছে? সাতক্ষীরাতে মোট 35টি পয়েন্টে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এখানে প্রায় 800 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে পুরো জেলা জুড়ে। এর ভিতরে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মোট 65 কিলোমিটার এলাকা, যেটি উপকূলীয় অঞ্চলে 2টি উপজেলাতে রয়েছে। এই 2টি উপজেলার যে বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলোই মূলত ঝুঁকিপূর্ণ। এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে মোট 35টি যে পয়েন্ট রয়েছে সেখানে তারা কার্যক্রম চালাচ্ছেন। তাৎক্ষণিক যে সংস্কার কার্যক্রম সেটি চলছে। মূলত যদি জোয়ারের পানি আসলে বেশি আসে, এখন যেহেতু 3 থেকে 4 ফুট পানি গতকাল থেকে বৃদ্ধি পাচ্ছিল, আজকের জোয়ারে সেটি 5 থেকে 6 ফুট হতে পারে এমনটি তারা আশঙ্কা করছেন, যে কারণে মূলত বেড়িবাঁধের যে সংস্কার কার্যক্রম সেটি তারা অব্যাহত রেখেছেন। পানি উন্নয়ন বোর্ডের যারা কর্তৃপক্ষের এখানকার যারা কর্মকর্তাগুলো রয়েছে, যারা উপকূলে যারা কাজ করেন, তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং তারা কিন্তু এই বেড়িবাঁধগুলো রক্ষায় তারা কাজ করছেন। একই সাথে এখানকার স্থানীয় জনপ্রতিনিধিরাও, এখানকার সাধারণ মানুষ, তারা কিন্তু স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ করছেন। গতকাল একটি পয়েন্টের বাঁধ সেটি ভেঙে যেয়ে সেখানে কিছু নিম্ন অঞ্চলের এলাকা সেটি প্লাবিত হয় গতকালের দুপুরের জোয়ারে। সেটি আজকের দুপুরের নাগাদ যে জোয়ারটি আসবে সেই জোয়ারে আরো বেশ কিছু পয়েন্ট ঝুঁকিপূর্ণ রয়েছে। সেই ঝুঁকিপূর্ণ বাঁধগুলো যাতে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটি মূলত পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনের পক্ষ থেকে নজরদারিতে রাখা হয়েছে। একই সাথে এখানকার স্থানীয় জনপ্রতিনিধিরাও কিন্তু এই বাঁধ রক্ষায় মূলত বেশি কাজ করছেন, কারণ এখানে দুর্যোগে এই উপকূলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন মানুষ। এই বেড়িবাঁধ ভেঙে যখন লবণ পানি লোকালয়ে প্রবেশ করে তখন কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এবং এই বেড়িবাঁধ ভেঙে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হন। তো এই জন্যই মূলত এই অংশটি যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটি এখন প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের মূল নজরদারিতে রয়েছে। এছাড়া গতকাল থেকে এখানে বৃষ্টিপাত হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, থেমে থেমে মাঝে মাঝে মাঝারি বৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে আবহাওয়া পরিস্থিতি, এখানে ঝড়ো হাওয়া না বইলেও বাতাস কম থাকলেও কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এখানকার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি কোনো ধরনের
ধরনের দুর্যোগের থাকে সেক্ষেত্রে তারা তাৎক্ষণিকভাবে তারা প্রস্তুতি নেবেন যাতে আশ্রয় কেন্দ্রে মানুষকে আনা যায় সেই ব্যবস্থা তারা রেখেছেন। তো সব মিলিয়ে এখানে জেলা প্রশাসন এবং এখানকার স্থানীয় জনপ্রতিনিধিদের যে প্রস্তুতি সেটি আমরা লক্ষ্য করেছি। একই সাথে উপকূলে যারা সাধারণ মানুষ তারা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছেন, যদি কোনো ধরনের দুর্যোগের সংখ্যা থাকে সেক্ষেত্রে তারা তাৎক্ষণিকভাবে আশ্রয় কেন্দ্রে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা উপকূল থেকে সবশেষ তথ্য। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব পড়েছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করছে উপকূলে। ঝুঁকিপূর্ণ রুটগুলোতে বন্ধ রয়েছে নৌ চলাচল। এর মধ্যে প্লাবিত হয়েছে হাতিয়া ও নিঝুম দ্বীপের নির্মাণচল। আর এই নিয়ে আরও জানাতে নোয়াখালী থেকে নাসিম শুভ এবং ভোলা থেকে ইমতিয়াজ আহমেদ, সাথে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ বেদজ্ঞ এবং রাজধানীতে আছেন সহকর্মী মাঝার ইমন। তবে প্রথমেই চলে যেতে চাচ্ছি সহকর্মী নাসিম শুভর কাছে। শুভ, আপনার মাধ্যমে জানতে চাই যে নোয়াখালীতে আবহাওয়ার কি অবস্থা বর্তমান, এবং এই যে অসহায় নিম্নাঞ্চলের মানুষেরা তাদের উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? চাপের রূপ নিয়েছে বলে আমরা আবহাওয়া অফিসের মাধ্যমে জানতে পেরেছি কিছুক্ষণ আগেই। তো এই লঘুচাপ গতকাল যখন এই লঘুচাপ সৃষ্টি হয়েছিল তখন থেকে কিন্তু নোয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রয়েছে হাতিয়ার সাথে সারা দেশের নৌ যোগাযোগ গতকাল দিনভর বন্ধ ছিল। আজও কিন্তু নৌ যোগাযোগ যথারীতি বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু হাতিয়ার সাথে কার্যত সারা দেশেরই যোগাযোগ বন্ধ রয়েছে। গতকালও কিন্তু থেমে থেমে সারাদিনও বৃষ্টি হয়েছে এবং আজও সকাল থেকে মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে থেমে থেমে, এবং এখন কিন্তু বৃষ্টি কিছু এলাকায় কমেছে, আবার কিছু এলাকায় মাঝারি বর্ষণ হচ্ছে। তো আজ সকাল থেকেও হাতিয়ার সাথে সারা দেশের যে যোগাযোগ সেটি বন্ধ থাকে, কিন্তু এই হাতিয়াতে কিন্তু কেউ প্রবেশ করতে পারছে না, পাশাপাশি হাতিয়া থেকে প্রয়োজনীয় কেউ বের হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি গতকাল দিনভর বৃষ্টি হয়, গতকালই কিন্তু মেঘনা নদী এবং বঙ্গোপসাগর যথেষ্ট উত্তাল ছিল এবং সেই উত্তালের কারণে নদীর যে জোয়ারের পানির উচ্চতা অন্য স্বাভাবিক সময় থেকে 4 থেকে 6 ফুট অধিক উচ্চতায় ছিল, যার কারণে কিন্তু লোকালয়ে গতকালও পানি প্রবেশ করেছে এবং আজ সকাল থেকেও কিন্তু যে জোয়ার এসেছে সেই জোয়ারেও কিন্তু স্বাভাবিক সময় থেকে অধিক উচ্চতায় থাকায় আজ সকাল থেকেও কিন্তু লোকালয়ে বেশ কিছু এলাকায় পানি নতুন করে প্রবেশ করেছে, যার কারণে কিন্তু গতকাল দুপুর থেকেই নোয়াখালীর হাতিয়ার, নিঝুম দ্বীপ সহ বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল এবং আজও কিন্তু নতুন করে বেশ কিছু এলাকায় পানি প্রবেশ করেছে বলে আমরা জানতে পেরেছি। এদিকে নোয়াখালীর যেই হাতিয়ার বাহিরেও আরো 30টির মতো চর রয়েছে যেগুলো নতুন করে জেগেছে এবং এগুলোর মধ্যে প্রায় 5 থেকে 7টি চরে নতুন করে জনবসতি শুরু হয়েছে এবং এইসব চরগুলোর চারপাশে কিন্তু বেড়িবাঁধ না থাকায় এসব চরের বাসিন্দারা কিন্তু আতঙ্কে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এবং তারা বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছেন নতুন করে যে সকল চরগুলো রয়েছে সেগুলোর চারপাশে যেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কিংবা ঘূর্ণিঝড়ের যে প্রতিরক্ষা বাঁধ সেটি দেওয়া হয়, সেটি দেওয়া হয়নি, যার ফলশ্রুতিতে কিন্তু সে সকল চরের বাসিন্দারা অনেকটা আতঙ্কে আছেন তারা এবং তাদের গবাদি পশুগুলো নিয়ে। এবং এই সকল চরগুলোর মধ্যে অধিকাংশ চরে কিন্তু কোনো আশ্রয় কেন্দ্রও নেই, বড় ধরনের কোনো বিপর্যয় কিংবা ঘূর্ণিঝড় এলে তারা যে আশ্রয় নেবে সেরকমও ব্যবস্থা নেই। তো আমি সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছি নোয়াখালীর জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন ইতোমধ্যেই কিন্তু লঘুচাপটি নিম্নচাপের রূপ নেওয়ার পরপরে কিন্তু তিনি সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে সেগুলোকে জরুরিভাবে বার্তা পাঠিয়েছেন এবং বলেছেন যে এটি যাতে ঘূর্ণিঝড়ের রূপ নিলেও প্রয়োজনীয় যে সকল ব্যবস্থা নেওয়ার দরকার সেই সকল ব্যবস্থা নিতে পারে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছেন যে 7 কিলোমিটারের মতো অরক্ষিত বন্যা নিয়ন্ত্রক এবং বাঁধ রয়েছে, উপকূলীয় বাঁধ, সেই অরক্ষিত বাঁধগুলো যাতে দ্রুত গতিতে সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং এই নিম্নচাপের সময় এবং এটি যদি ঘূর্ণিঝড়ের রূপও নেয় সে সময় যাতে এই অরক্ষিত বাঁধগুলোতে যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কমিয়ে আনা যায় সেই জন্য কিন্তু পানি উন্নয়ন বোর্ডকে তদারকির নির্দেশনা দিয়েছেন। এই কিছুক্ষণ আগে আমার বৃষ্টি থেমে থাকলে এখনো কিন্তু আবার নোয়াখালী জেলা শহরে আবারও বৃষ্টি শুরু হয়েছে এবং এটি মাঝারি যে বর্ষণ সেটি হচ্ছে। এই ছিল আসলে নোয়াখালী থেকে আবহাওয়ার আমার কাছে এখন অবধি সব শেষ। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ রূপান্তরিত হয়েছে নিম্নচাপে, সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন নাসিম শুভ নোয়াখালী থেকে। এবার একটু চলে যেতে চাই ভোলায়, সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, আপনার মাধ্যমে জানতে চাই যে ভোলায় যে সমস্ত জেলে এবং মৎস্যজীবীরা আছেন তারা নিরাপদে ঘাটে পৌঁছাতে পেরেছেন কিনা এবং পাশাপাশি ওই দ্বীপাঞ্চলের নৌ যোগাযোগের বর্তমান অবস্থা কি?
মূলত গতকাল রাত থেকেই যে বৈরী আবহাওয়া বিরাজ করছে উপকূলীয় জেলা ভোলায়, এবং সকাল থেকেই কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও কিন্তু নদীর পানি কিছু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গতকাল ভোলার তজুমুদ্দিনের মেঘনা নদীর পানি কিন্তু বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এবং ভোলার আবহাওয়া অফিসের তথ্য মতে প্রায় 55 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কিন্তু আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে ভোলার গতকালে কিন্তু ভোলার সাথে মনপুরা এবং ভোলা লক্ষ্মীপুর রুটে নৌর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কিন্তু আজ সকাল থেকে কিন্তু ভোলা দ্বীপ জেলা ভোলার সাথে কিন্তু সারা দেশের সকল রুটে নৌ যোগাযোগ বিচ্ছিন্ন করেছে বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ। এছাড়াও মৎস্য বিভাগ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই যেই গভীর সাগরে যে সকল মাছ শিকারের জন্য জেলেরা গিয়েছিল নিষেধাজ্ঞা অমান্য করে তাদেরকে ফিরে আসার জন্য কিন্তু যেই মাছ ঘাটগুলো রয়েছে সেখান থেকে জানানো হয়েছে। এছাড়াও যে নদীতে আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু লাইটার জাহাজ কিন্তু অপেক্ষমান রয়েছে। এই বিশেষ করে সাগরে 3 নম্বর সতর্ক সংকেত থাকার কারণে কিন্তু ভোলার মেঘনা নদীতে কিন্তু বেশ কিছু লাইটার জাহাজ এবং কার্গো জাহাজ কিন্তু নিরাপদে নোঙর করে রাখার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। এছাড়াও আপনাকে যদি একটু বিষয় জানিয়ে রাখি যে ভোলার তজুমুদ্দিন উপজেলায় সুইচ গেট নির্মাণের জন্য যে রিং বেরি করা হয়েছিল তা কিন্তু ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ রয়েছে, কেননা নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং দুপুরে নাগাদ যে জোয়ার আসবে, জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিক সময়ের সাথে বৃদ্ধি পাবে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা বলছেন এই রিং বেরি যদি ছুটে যায় তাহলে তজুমুদ্দিন শহর সহ পুরো ভোলা জেলা কিন্তু প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে বলে কিন্তু স্থানীয়রা জানিয়েছেন। এছাড়াও ভোলার বিচ্ছিন্ন যে সকল চর অঞ্চল রয়েছে, চরপাতিলা, কুকরিমুখী, ঢালচর, মাঝের চর, এই সকল চরের মানুষ কিন্তু বেশ কিছু আতঙ্কে রয়েছে বলেও কিন্তু তারা জানিয়েছেন। আর ঘূর্ণিঝড় বা নিম্নচাপ মোকাবিলার জন্য কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু কিছুদিন আগে কিন্তু একটি প্রস্তুতি সভা করা হয়েছিল, সেখানে জানানো হয়েছে যে ভোলার ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য কিন্তু ইতিমধ্যেই 13,600 সিপিপি সদস্য এবং 2,000 রেড ক্রিসেন্টের সদস্য প্রস্তুত রয়েছে বলে কিন্তু তারা জানিয়েছে। এছাড়াও জেলায় 7 উপজেলা 8টি কন্ট্রোল রুম এবং 92টি মেডিকেল টিম গঠন করার কথাও কিন্তু জেলা প্রশাসক জানিয়েছেন। সবশেষে বলা যায় যে ভোলার যেই আবহাওয়া কিছুটা গোবট রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে এবং মেঘনার পানি কিন্তু স্বাভাবিক চলায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার মেঘনার পাড় থেকে সর্বতথ্য। ইমতিয়াজ নিশ্চয়ই নিজেকে নিরাপদ রাখবেন। আমাদের সঙ্গে ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ। এবার চলে যেতে চাই কক্সবাজারে, তিনি সেখানে আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, আপনার মাধ্যমে জানতে চাই কক্সবাজারের আবহাওয়া ও সমুদ্রের যে পরিস্থিতি বর্তমান সে বিষয়ে জানাবেন। পাশাপাশি পর্যটকরা যারা গেছেন সেখানে তাদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা? অনেক থেকে কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে, এবং আমরা সকাল থেকে দেখছি যে সাগর রয়েছে এবং একটি পরিস্থিতি এসেছে পর্যটকরা যেহেতু এখানে সমাগত হচ্ছে না, এখানে তারা যাতে বেশ পানিতে বেশি গেলে না নামলে সেটি নিশ্চিত করতে এখানে যারা লাইফ গার্ড সদস্য রয়েছেন তারা এখানে চেষ্টা করছেন এবং তাদেরকে বিভিন্ন যে আরোপ করা হয়েছে সেই বিষয়টি পর্যটকদের জানিয়ে দেওয়া হচ্ছে লাইফ গার্ডের সদস্যদের পক্ষ থেকে। তবে অনেকেই কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে এখানে সাগরে নামছেন এবং সব মিলিয়ে যেহেতু ভোর ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া। সেক্ষেত্রে এখানে যেহেতু পাহাড়ের দিকে একটি জেলা কক্সবাজার, এখানে পাহাড় দেশের একটি আশঙ্কা কিন্তু অফিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। সকলে জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা পাহাড়ের ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করে তাদেরকে নিরাপদ আশ্রয়ে যাতে সরে যান ভারী বৃষ্টিপাতের সময় সেই বিষয়টি কিন্তু সে বিষয়ে প্রচারণা চালু হচ্ছে। এবং সেক্ষেত্রে এই মুহূর্তে পরিস্থিতি যদি দমকা হাওয়া রয়েছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি রাজধানী ঢাকাতেও, সে বিষয়ে জানানোর জন্য যুক্ত আছেন মাঝার ইমন। তিনি আছেন গুলিস্তানে। ইমন, আপনার মাধ্যমে জানতে চাই যে বৃষ্টির কারণে নগর জীবনে কী ধরনের প্রভাব পড়ছে, আর কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে কিনা, সবশেষ তথ্য আপনার কাছে কি আছে? নগর জীবনের যেই ভোগান্তি সেটি সকালবেলা থেকে এখন পর্যন্ত বিরতিহীনভাবে বৃষ্টি
হওয়ার কারণে নগর জীবনে যে ভোগান্তি সেটির চিত্র একেবারে স্পষ্ট দেখাই যাচ্ছে রাজধানীর বিভিন্ন অলিগলি সড়কে এবং নগর পরিবহন যে সমস্ত রয়েছে সেখানে স্পষ্টই দেখা যাচ্ছে। এবং যেহেতু সকালবেলা থেকে এখন পর্যন্ত বিরতিহীনভাবে বৃষ্টিপাত হচ্ছে, আমরা দেখেছি পুরো রাজধানী জুড়েই বৃষ্টিপাত হচ্ছে, তবে কোথাও কোথাও কখনো বৃষ্টিপাতের মাত্রাটা কিছুটা কমে এবং কোথাও বাড়ে। এখন আমি যেই এলাকাটি রয়েছি রাজধানীর গুলিস্তান এলাকায়, এখানেও আমরা দেখেছি যে বৃষ্টিপাত এখন কিছুটা তুলনামূলক কম হচ্ছে, তবে যেহেতু বৃষ্টিপাতের কারণে সড়কে যে চাপের কথা বলছিলাম সেই চাপ কিন্তু রয়েছে। সড়কের প্রতিটি যানবাহনের এবং প্রতিটি গলিতে প্রতিটি সড়কে আমরা চাপ দেখছি। আমি যদি এখন এই জিপিও মোড় এলাকাতে রয়েছে, এখানে প্রধান 4টি সড়ক এসে মিলিত হয়েছে। এই প্রধান 4টি সড়কেই কিন্তু গণপরিবহনের চাপ রয়েছে এবং ছোট ছোট যানবাহন বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশা এবং মোটরসাইকেলেরও আমরা চাপ দেখেছি। নগরবাসীর যেটি বলছেন যে যেহেতু বিরতিহীনভাবে বৃষ্টি হচ্ছে, কর্মস্থলগামী যে সমস্ত নগরবাসী রয়েছে, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা, তারাই মূলত সকালের দিকে বিপাকে পড়েছিলেন বৃষ্টির ফলে। এবং এখন যেহেতু অনেকেই কর্মস্থলে প্রবেশ করেছেন এবং স্কুল কলেজের ক্লাসগুলো শুরু হয়েছে, অর্থাৎ যারা সকালে বেরিয়েছিলেন তারা কিন্তু তাদের গন্তব্যে পৌঁছেছেন। এখন রাজধানীতে যারা চলাফেরা করছেন, সড়কে যারা জীবিকা নির্বাহ করেন, তারাই মূলত ভোগান্তিতে পড়েছেন। এবং জলাবদ্ধতার কথা যেটি বলছিলেন, জলাবদ্ধতা বলতে আমরা যতটুকু জানতে পেরেছি রাজধানীর মিরপুর, শেরপাড়া ওই সমস্ত এলাকায়, যে সমস্ত এলাকা কিছুটা নিম্ন এলাকায়, সেখানে মূলত কিছুটা জলাবদ্ধতা হয়েছে, তবে সেই মাত্রাও আসলে অত্যাধিক নয় আমরা যতটুকু জানতে পেরেছি। এবং সার্বিক যে চিত্র দেখছি, নগর জীবনে যে বৃষ্টির প্রভাব সেই প্রভাব পড়েছে, অর্থাৎ ভোগান্তি এবং কিছুটা অনেকটা স্বস্তিও বলছেন অনেকে। এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে, আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে যতটুকু জানতে পেরেছি, ঢাকায় এখন পর্যন্ত সবশেষ যে তথ্য দিয়েছে, ঢাকায় 13 মিলিমিটারের মতো বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে এই যেই 13 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এই বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়তে পারে এবং আবহাওয়া অধিদপ্তর বলছে আরও 2 থেকে 3 দিন এই বৃষ্টিপাত থাকতে পারে। মূলত বঙ্গোপসাগরে যেই সুস্পষ্ট লঘুচাপটি ছিল সেটি কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবেই মূলত রাজধানী ঢাকা সহ এর আশপাশের এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের কথা যেটি বলছিলাম, তারা যেটি বলছিলেন যে এই বৃষ্টিপাত আরও 2-3 দিন থাকতে পারে। সেক্ষেত্রে নগরবাসীর যে পরিকল্পনা বা ব্যস্ততার কথা বলছিলাম, সেটিতে তো অবশ্যই প্রভাব পড়বে এবং সেক্ষেত্রে নগরবাসীর যেই বৃষ্টিকে কেন্দ্র করে যে প্রস্তুতি সেটি অবশ্যই নিতে হবে। এবং পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর যেটি বলছিলাম যে বৃষ্টিপাত আরও 2-3 দিন থাকবে, সেক্ষেত্রে পুরো নগর জীবনের উপর যে ভোগান্তির চিত্র সেটি হয়তো সামনের দিকে বাড়তে পারে এবং সেই বাড়ার সংখ্যা থেকেই নগরবাসীর যে প্রস্তুতি বৃষ্টি উপলক্ষে সেটি তাদের নেওয়ার আহ্বান জানিয়েছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপকে কেন্দ্র করে সারা দেশে মাঝারি এবং ভারী বর্ষণ হচ্ছে, সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সারা দেশ থেকে সহকর্মীরা।